ছাত্র জনতাকে হত্যার হুকুমদাতার বিচার হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আন্দোলনের সহস্র প্রাণহানির সঙ্গে সরাসরি যুক্ত শেখ হাসিনা, বললেন আসিফ। যেহেতু বাংলাদেশে একটা ম্যাসাকারের সাথে শেখ হাসিনার নাম জড়িত আছে, এটা শুধু আমাদের মন্ত্রণালয়ে না, প্রত্যেকটি স্থানে এটা করা হবে। হুকুমদাতা যারা ছিল দে শুড বি পানিশড, সিভিয়ারলি পানিশড। আমাদের দেশে না পারলে বিদেশে। বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যদের কাজে যোগ দেওয়ার সময়সীমা আর রাজনৈতিকভাবে ব্যবহার হবে না বাহিনী। গুলশানে দায়িত্বে ফিরেছেন ট্রাফিকরা। বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে বঙ্গভবনে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের শপথ। এতদিন বিচার মেলেনি, এখন থেকে সুবিচারের আশা সমন্বয়কদের। আমরা বিশ্বাস করি যার গ্রহণযোগ্যতা এই মুহূর্তে পুরো বাংলাদেশে সবচেয়ে বেশি, এবং শুধু বাংলাদেশ নয়, পৃথিবীব্যাপী যার একটি সুনাম রয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা, নির্যাতন, অগ্নিসংযোগের অভিযোগে ঢাকাসহ কয়েক জেলায় সমাবেশ, বিক্ষোভ। সংখ্যালঘু সুরক্ষা আইন করার দাবি। ক্ষমতা চুক্তির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন শেখ হাসিনা। খবর ভারতীয় গণমাধ্যমের। শিগগিরই দেশে ফিরবেন, সমর্থকদের হতাশ না হওয়ার আহ্বান। সেন্ট মার্টিন বা বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রকে দেয়ার অঙ্গীকার করেননি উপদেষ্টা বা সমন্বয়করা। এখন চলছে ফায়ার ফাইটিং জব, মন্তব্য তৌহিদ হোসেনের। 9 বছর পর দেশে ফিরলেন ভারতে বন্দী থাকা বিএনপি নেতা সালাউদ্দিন। বললেন, গণতান্ত্রিক কাঠামো সংস্কার করে অর্থবহ করতে হবে বিজয়। ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সন্ত্রাসীদের গুলি, 5 ব্যাংকার আহত। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি অর্থ উপদেষ্টার। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। ছাত্র জনতাকে হত্যার হুকুমদাতার বিচার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। বলেছেন, রাজনৈতিক দলের নামে কেউ চাঁদাবাজি বা দখল করলে তাদের পা ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় ক্ষমাও চেয়েছেন তিনি। অন্যদিকে স্থানীয় সরকার উপদেষ্টা সিটি কর্পোরেশন সহ সব জনপ্রতিনিধিদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। সচিবালয়ে প্রথম আনুষ্ঠানিক কর্মদিবসে সব উপদেষ্টাই মন্ত্রণালয়ের কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন। সংকটময় সময়ে শপথ নেয়ার পর মন্ত্রণালয়ে প্রথম অফিস স্বরাষ্ট্র উপদেষ্টার। তাকে বরণ করে নেন কর্মকর্তা কর্মচারীরা। দেয়া হয় গার্ড অব অনার। এরপর মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। এর আগে তিনি বলেন, রাজনৈতিক দল নিয়ে আইন করা হচ্ছে, কোনো দল স্বৈরাচারী কায়দায় চলতে পারবে না। এখন যারা রাজনৈতিক দলের নামে চাঁদাবাজি ও লুটপাট করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সেনাবাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। আরেকটি মেসেজ আমি দিচ্ছি সব পলিটিক্যাল পার্টির জন্য। তাদের জায়গায় যদি আপনি মনে করেন যে আমি আসলাম দখল করব, বাজার দখল করব, ঘাট দখল করব, এটা দখল করব, চাঁদাবাজি করব, কিছুদিন করেন, কিন্তু আমি সেনা প্রধানকে বলেছি, রিকোয়েস্ট করেছি, পা ভেঙে দিতে আপনাদের। আই ডোন্ট কেয়ার, ইউ গো টু হেল। এ সময় তিনি সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমাও চেয়েছেন। বাট অনেক জায়গায় শুনেছি যে সোসাইটি প্রোটেক্ট করেছে। আমি ক্ষমা চাচ্ছি যে পুলিশ, র্যাব, অন্যান্য বাহিনীগুলো যাদের আমি এমপ্লয় করতে পারতাম তাদের অবস্থা এখনও ভালো না, তো ফিরে আসবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে বিদেশে যেখানেই থাক ছাত্র জনতা হত্যার নির্দেশদাতাদের বিচারের আওতায় আনা হবে। হুকুমদাতা যারা ছিল দে শুড বি পানিশড, সিভিয়ারলি পানিশড। আমাদের দেশে না পারলে বিদেশে। আপনি হুকুম দিয়ে ছেলে পেলে মারবেন, জনগণকে মারবেন, আর জনগণ এটা করবে। আবার আসেন, দেখেন জনগণ কি করে, ছিঁড়ে ফেলবে। এবার স্থানীয় সরকার উপদেষ্টা দায়িত্বের প্রথম দিনেই সিটি, পৌরসভা সহ জনপ্রতিনিধিদের কাজে যোগ দিয়ে সেবা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন। তাদেরকে তো আর চলে যেতে বলা হয় না, তো সুতরাং ফিরে আসতে আবার টাকারও কোনো লিঙ্ক হিসাবে আসছে না আর কি। অবস্থা মানে চলমান হলে আবার যার যার দায়িত্ব তারা পালন করবে। অন্য উপদেষ্টারাও বলেন, দায়িত্ব চ্যালেঞ্জের, কাজ করবেন দুর্নীতি রোধে।
ভাবলে সব কিছু কঠিন, ভাবলে সব কিছু সহজ। এর চেয়ে বেশি কিছু বলা বোঝা যাবে না। প্রত্যাশা হচ্ছে যত তাড়াতাড়ি কাজটা শুরু করা যায়, সামগ্রিক প্রেক্ষাপটটা একটু স্থির হয়ে আসলে কাজটা শুরু করে দেব। নারীদেরও এই সেক্টরে প্রচুর কাজ আছে এবং কাজে এটা মনে করার কোনো কারণ নাই যে এখানে শুধু আমরা মাছ বা গরু ছাগল নিয়ে মুরগি নিয়ে কাজ করছি, আমরা আসলে মানুষকে নিয়ে কাজ করছি। দুই উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়েও কথা বলেন। এটা তো একটা বিশেষ পরিস্থিতিতে হলো না, এটা তো রুটিন কেয়ারটেকার গভর্নমেন্ট না যে 5 বছর টার্ম শেষ হলো আবার ইলেকশন করার জন্য, যেটা ছিল আমাদের বহাল ছিল। তো এটা তো একটা পরিস্থিতির মাধ্যমে এটা হয়েছে। একটি রিফরমেশনের দাবিতে যে গণঅভ্যুত্থান হয়েছে তার ভিত্তিতেই আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমরা সেই দায়িত্ব পালন করব। আমরা যতদিন দরকার ততদিনই থাকবো এই দায়িত্ব পালন করার জন্য। উপদেষ্টারা বলেন, সারা দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনাই এখন তাদের অন্যতম প্রধান কাজ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। আন্দোলনে সহস্র ছাত্র জনতার মৃত্যু হয়েছে, এসবের সঙ্গে সরাসরি জড়িত শেখ হাসিনা, বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তাই শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্র সহ সকল স্থাপনা থেকে তার নাম বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া গণঅভ্যুত্থানের সময় যারা ইন্টারনেট বন্ধ করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আইসিটি ও ডাক টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম। শপথ গ্রহণের পর রোববার প্রথম সচিবালয়ে আসেন ডাক ও আইসিটি উপদেষ্টা নাহিদ হোসেন। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন সাদামাটা গেটআপে আসা এই উপদেষ্টা। কথা বলেন গণমাধ্যমের সাথে। আমাদের প্রশাসনেও যাতে সর্বোচ্চ গুরুত্বটা পায় মেধার ভিত্তিতে, যাতে এখানে যারা কাজ করছে তারা সেই সুযোগটি পায়। ইন্টারনেট ব্যবহারটা কিন্তু এটা একটা ডিজিটাল রাইটসে পরিণত হয়েছে, এটা একটা মানবাধিকারের বিষয়। তো ইন্টারনেট বন্ধ বলেন বা সেটাকে সীমিত পর্যায়ে নিয়ে আসা, এই মানবাধিকার বিষয়টাকে মাথায় রেখেই করতে হবে, যাতে কারো মানবাধিকার লঙ্ঘিত না হয় এবং তথ্যের অবাধ প্রবাহ থাকে, যাতে সাংবাদিক সহ শুরু করে সবাই সেই সত্যটি জানতে পারে। তবে আমি আজকে চেষ্টা করব প্রথম দিনই যে গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল। নিজ দপ্তরে যোগ দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টাও। কর্মকর্তাদের সাথে বৈঠক করেন আইসিসি নারী টি-20 বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে। জানান বিসিবি ও বাফুয়ের ব্যবস্থাপনায় আইনগতভাবে পরিবর্তনের কথা। এ সময় যুব উন্নয়ন কেন্দ্র থেকে শেখ হাসিনার নাম পরিবর্তনের নির্দেশ দেন উপদেষ্টা। যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য আমাদের নারী বিশ্বকাপটা আমাদের বাংলাদেশে ভেন্যু হওয়ার ক্ষেত্রে একটু হুমকির মুখে আছে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনার জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে, আমরা এটার নাম পরিবর্তন করতে চাই, যেহেতু বাংলাদেশে একটা ম্যাসাকারের সাথে শেখ হাসিনার নাম জড়িত আছে। এটা শুধু আমাদের মন্ত্রণালয়ে না, প্রত্যেকটি স্থানে এটা করা হবে। কিন্তু বিসিবি যেহেতু একটা অটোনমাস ফেডারেশন আইসিসির অধীনে, তো এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। আমরা সাজেস্ট করেছি যারা বিসিবির ডাইরেক্টরস আছেন, লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা। এছাড়া সচিবালয়ে প্রায় বেশিরভাগ দপ্তরে পুরনোদের বদলি ও নতুনদের পদায়ন নিয়ে নানা কর্মতৎপরতা দেখা গেছে। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। গরম গরম ভাত সকাল কিংবা রাত, এটা যমুনা। যমুনা রাইস কুকার, সিম্পলিফাই কুকিং। বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে, অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ কেন্দ্রীয় হাসপাতালে গণঅভ্যুত্থানে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা জানিয়েছেন। বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে অতি দ্রুত পুলিশ বাহিনীর কাজে যোগ দেওয়া উচিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহিংসতায় এখন পর্যন্ত নিহত হয়েছেন 42 পুলিশ, আহত হাজারেরও বেশি। শুধু পুলিশ কেন্দ্রীয় হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন 5 শতাধিক। আহতদের দেখতে দুপুরে কেন্দ্রীয় হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা, খোঁজ নেন তাদের চিকিৎসার। পুলিশের দাবি দাওয়া পূরণের আশ্বাস দেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। আগামী বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেন তিনি। বৃহস্পতিবার পর্যন্ত যদি আপনারা কেউ ফোর্সে জয়েন না করেন, তাহলে আমি আইজিপি সাহেবের সাথে আলাপ করেছি, র্যাবের ডিজির সাথে আলাপ করেছি, মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে আলাপ করেছি। আপনারা যদি বৃহস্পতিবার না আসেন, আমরা ধরে নেব আপনারা চাকরিতে ইচ্ছুক নন।
রাজধানী সহ সারা দেশে ডাকাতির ঘটনা ঘটছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কাজ করছে, কিন্তু পুলিশের কাজ অন্য বাহিনীকে দিয়ে করা যায় না বলেও মন্তব্য করেন তিনি। জনগণের কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে নিজেদের এলাকাতে শান্তি ফিরিয়ে আনেন এবং এই দুষ্কৃতিকারী আপনাদের ধরতে, অনেক জায়গায় আমি শুনেছি যে ধরে ফেলেছে তারা, অনেক জায়গায়। আপনারা করেন ভাই, আমাদেরকে হেল্প করেন, আমাদেরকে যত তাড়াতাড়ি আপনারা সাহায্য করবেন তত তাড়াতাড়ি আমরা দেশের পরিস্থিতিকে আনতে পারবো। এদিকে ডিএমপির 50 থানার মধ্যে 45টি থানার কাজ শুরুর কথা বলা হলেও বাস্তবতা ভিন্ন। পুলিশ কম থাকায় থানায় সেনাবাহিনী ও আনসার সদস্যরা সহযোগিতা করছেন। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি সবকিছু ওভারকাম করে নতুন করে সবকিছু কাজ শুরু করার জন্য। আমাদের থানা, আমাদের কল্যাণে তো থানা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা তো থানা থাকতেই হবে, পুলিশ ব্যতীত গণতন্ত্র চলবে না। তবে সেবা নিতে আসা নাগরিকদের সামর্থ্য অনুযায়ী সেবা দেওয়ার চেষ্টা করছে থানাগুলো। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর সড়কে সীমিত পরিসরে দায়িত্ব নিতে শুরু করেছে ট্রাফিক পুলিশ। গুলশান, বনানী সহ কয়েকটি মোড়ে যানজট নিরসনের কাজ করছেন তারা। প্রায় এক সপ্তাহ পর রাজপথে দেখা গেছে পুলিশ সদস্যদের। দু একদিনের মধ্যে পরিস্থিতি আরও উন্নতি হবে বলে জানিয়েছেন তারা। বলেন, শিক্ষার্থীদের দক্ষতা না থাকলেও সড়কে শৃঙ্খলা রক্ষায় নিরলস পরিশ্রম করেছেন তারা। রাজধানীর বেশিরভাগ স্থানে এখনও দায়িত্ব পালন করছে আনসার ও শিক্ষার্থীরা। সড়কে সিগন্যাল নিয়ন্ত্রণ সহ সব ধরনের কাজ করছিলেন তারা। যদিও দক্ষতা না থাকায় চেকিং নিয়ে কিছুটা বাড়াবাড়ির অভিযোগও ছিল কারো কারো। শিক্ষার্থী জনতার অভ্যুত্থানে গেল 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে সড়কে বিশৃঙ্খলা দেখা দেয়। বিভিন্ন স্থানে হামলার ভয়ে দায়িত্ব পালন থেকে বিরত থাকেন পুলিশ সদস্যরা। নতুন সরকার দায়িত্ব নিলে ধাপে ধাপে দায়িত্ব পালন শুরু করেছে তারা। তারা আসলে আমার মনে হয় ভালো হবে, কারণ ছাত্ররা আর কতদিন রাস্তায় থাকবে, তাদেরও তো তাদের বিদ্যালয় বা ইউনিভার্সিটি কলেজে যেতে হবে, ফিরে যেতে হবে। আজকের থেকে ইনশাল্লাহ যদি ট্রাফিক সার্জেন্ট প্রত্যেক মোড়ে মোড়ে দাঁড়ায়, আগের মতন এমন আমাদের কোনো আতঙ্ক থাকার কোনো আশা নাই। এবং আমি প্রাথমিকভাবে যেহেতু ছাত্ররা আছে, আমরা ছাত্ররা পুলিশ মিলেমিশে একসাথে কাজ করতে থাকবো এবং কাজ করতে গ্র্যাজুয়ালি আমরা কালকে থেকে এটা আমাদের ডেভেলপমেন্টটা আমরা আরও বাড়িয়ে দেবো এবং গ্র্যাজুয়ালি যাতে আগামী 2-3 দিনের মতোই পরিস্থিতিটা একটা স্বাভাবিক পর্যায়ে আছে আমাদের ফুল পেজ। বঙ্গভবনে শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের 2 উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। তারা ঢাকার বাইরে থাকায় বৃহস্পতিবার রাতের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের আরেক উপদেষ্টা ফারুক ই আজম এখনও শপথ নেননি। তিনি আছেন দেশের বাইরে। 2 উপদেষ্টার আগে প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আপনাদের সকলকে বাংলাদেশের প্রধান রোববার দুপুরে বঙ্গভবনে ছিল শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতার মধ্য দিয়ে শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। বেলা 1:45 শুরু হওয়া এই শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রথম পর্বে শপথ গ্রহণ করেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে প্রধান বিচারপতির শপথ শেষে রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের 2 উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে ঢাকায় না থাকার কারণে 8 আগস্টের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি এই 2 উপদেষ্টা। শপথ গ্রহণ শেষে উপদেষ্টাগণ পাঠ করেন গোপনীয়তা শপথ। 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের আরেক উপদেষ্টা ফারুক ই আজম দেশের বাইরে থাকায় রোববারও শপথ নেননি। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। সবাইকে গণজাগরণের অভিনন্দন জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথ গ্রহণের পর সুপ্রিম কোর্টে নিজ দপ্তরের কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন তিনি। প্রধান বিচারপতির কর্মজীবন ও নিরপেক্ষতার প্রশংসা করেন অ্যাটর্নি জেনারেল। একই সাথে সাফ জানিয়ে দেন, এখন থেকে বিচার বিভাগে কোনো সিন্ডিকেট থাকবে না। শপথ নেয়ার পর সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে যান
নবনিযুক্ত প্রধান বিচারপতি। কুশল বিনিময় করেন অন্যান্য বিচারপতি ও কর্মকর্তাদের সাথে। তাকে অভিনন্দন জানান কর্মকর্তারা। এ সময় গণজাগরণের অভিনন্দন জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এদিন নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। জানান, একজন যথার্থ ও যোগ্য ব্যক্তি প্রধান বিচারপতি হয়েছেন। নতুন সরকারের পদক্ষেপের ফলে আদালতের কার্যক্রম দ্রুতই শুরু হবে। ইতিমধ্যেই কিছুটা সংকট কেটেছে মনে হয়, এবং সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছেন। প্রধান বিচারপতি সম্পর্কে আমার মূল্যায়ন হলো, উনি অক্সফোর্ড গ্রাজুয়েট, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ওনার ব্যাচের ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন। ওনার লেখা পড়া, শিক্ষা দীক্ষা, ওনার চালনে বলনে আপনি কখনোই, দীর্ঘদিন ছিলেন এখানে, কোনো কমেন্ট আপনারা কোট করতে সুযোগ পাননি। বলেন, এবার হাইকোর্ট বিভাগকে ঢেলে সাজানো প্রয়োজন। যারা সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবেন তাদের দিয়েই বিচার বিভাগ সংস্কার করা হবে। সংস্কার হতে হবে সে সমস্ত মানুষকে দিয়ে যারা তার চেয়ারের মর্যাদা রাখবেন, সাংবিধানিক দায়িত্বের মর্যাদা রাখবেন। সরকার অখুশি হবে এখন এমন কোনো পরিস্থিতি নেই। একই সাথে আইন আদালত অঙ্গনে সাংবাদিকতায়ও কোনো বাধা নেই বলে জানান অ্যাটর্নি। যদি কেউ সিন্ডিকেট করে থাকে আপনারা জানলে আমাদেরকে জানিয়েন, আমি ওনার নোটিশে আনবো যে আপনার নামে এই সিন্ডিকেট তৈরি হচ্ছে। আসিফ নজরুল সাহেব কোনো সিন্ডিকেটের দ্বারা পরিচালিত হবেন, এটা ওনার সবচেয়ে বড় শত্রু যদি কেউ থাকে উনিও বলবেন না। মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সুপ্রিম কোর্টের কর্মকর্তাদের অতীতের রাজনৈতিক পরিচয় ভুলে যেতে হবে, তাহলেই সাধারণ মানুষের আস্থা ফিরবে। যে দেশের মানুষের আস্থা ফিরে আসুক। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। নিজেদের পছন্দ ও দাবি অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। নবনিযুক্ত প্রধান বিচারপতি বিচার ব্যবস্থার উপর দেশবাসীর আস্থা ফিরিয়ে আনবে বলেও আশা করেছেন তারা। দুপুরে বঙ্গভবনে প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে এসব কথা বলেছেন তারা। প্রধান বিচারপতি হিসেবে এমন একজনকে নিয়ে কথা বলেছি আমরা বিশ্বাস করি যার গ্রহণযোগ্যতা এই মুহূর্তে পুরো বাংলাদেশে সবচেয়ে বেশি, এবং শুধু বাংলাদেশ নয় পৃথিবীব্যাপী যার একটি সুনাম রয়েছে। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি তার প্রতি পুরো দেশের মানুষ তাকিয়ে রয়েছে, কারণ বিচার বিভাগের প্রতি যে অনাস্থাটি তৈরি হয়েছে সেটি অবশ্যই ফিরে আনতে হবে। যে বর্তমান এই প্রজন্মকে যারা বিশ্বাস করতে পারবে, এই প্রজন্মকে যারা রিড করতে পারবে, এই প্রজন্মের চাওয়াকে এবং বিচার ব্যবস্থাকে যারা জনমুখী করতে পারবে, তাদের মধ্যে বর্তমান যিনি আজকে শপথ নিয়েছেন তিনি তার মধ্যে অন্যতম। আমাদের কথা অনুযায়ী, আমাদের দাবি অনুযায়ী, যেহেতু তাকে আজকে শপথ পাঠ করানো হয়েছে, প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, ছাত্র নাগরিকের পক্ষ থেকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জানাই। সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা, নির্যাতন, মন্দির, মঠ, ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে সমাবেশ ও মানববন্ধন হয়েছে বেশ কয়েকটি জেলায়। নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানানো হয়েছে এসব কর্মসূচি থেকে। পাশাপাশি নাশকতায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। সাম্প্রদায়িক হামলা, হিন্দু পরিবারের উপর নির্যাতন ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে খুলনায় সমাবেশ হয়েছে। বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে সচেতন সনাতনী সমাজ ও নাগরিক সমাজের আয়োজনে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এই সময় বক্তারা হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। আমার বাড়িতে আমার মা বাবা কেন ভয় পাবে? আমি একটা পোস্ট শেয়ার করলে আমার মা বাবা কেন ভয় পাবে? যেহেতু নতুন করে দেশ গঠন হচ্ছে, সবাই কাঁধে কাঁধ মিলে কাজ করবে। এখনই আমরা মনে করি এই আমাদের যে দাবি আছে 8 দফা, সেইটা আমাদের নতুন সরকারের কাছে দাবি যে সেই দাবিটাগুলো তারা যেন পূরণ করে। হামলা ও ভাঙচুরের অভিযোগে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভের আয়োজন করা হয় চট্টগ্রামে। কয়েকটি সংগঠনের উদ্যোগে আন্দরকিল্লা মোড় থেকে বের হয় মিছিল। এর আগে সমাবেশে পরিষদের নেতারা মন্দির, গির্জা, উপাসনালয় এবং হিন্দুদের বাড়িঘরে হামলা ভাঙচুরের অভিযোগ করেন। এসব ঘটনার তীব্র নিন্দা জানান তারা। সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করার মতো সম্প্রীতির পরিবেশ তৈরির আহ্বান ছিল সবার কণ্ঠে। আমরা চাই হিন্দু মুসলিম একসাথে আমরা এই দেশে থাকবো। যত মন্দির আছে, যত বাড়িঘর আছে, তাদের লুট করার জন্য এখন এই দেশ থেকে তাড়ানো তাদের ইচ্ছা।
সিলেটের চৌহাট্টা পয়েন্টে বিক্ষোভ সমাবেশ করেছেন সচেতন নাগরিকরা। এ সময় শহরের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সনাতনীরা অংশ নেন। অংশগ্রহণকারীরা নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান। জামালপুরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে শহরের দয়াময়ী চত্বরে এ আয়োজন করা হয়। সনাতনী শিক্ষার্থীবৃন্দের আয়োজনে এতে সনাতন ধর্মের নারী পুরুষ ছাড়াও অন্য ধর্মের মানুষ অংশ নেয়। পাবনায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়েছে। বিভিন্ন উপজেলা থেকে হিন্দু সম্প্রদায়ের লোকেরা শহরের কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে জড়ো হন। রংপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকলেও দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িঘর, মন্দিরে হামলা, নির্যাতন, লুটপাট ও অগ্নিসংযোগে জড়িতদের বিচারের দাবি করেছেন সনাতন ধর্মের নেতারা। যতক্ষণ পর্যন্ত এই নির্যাতন হিন্দুদের উপর নির্যাতন যাবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এই কাজ ছাড়ব না। হামলা ভাঙচুরের অভিযোগে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। সমাবেশ থেকে সম্প্রীতি বজায় রাখার ডাক দেয়া হয়। জারিন অর্নি, যমুনা নিউজ। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। দেশ ছেড়ে যাওয়ার পর নীরবতা ভেঙে সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন শেখ হাসিনা, এমন খবর প্রকাশ করেছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম। বলা হয়, ক্ষমতাচ্যুতির জন্য সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন দ্বীপ ও বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ তুলে দিলে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারতেন বলে উল্লেখ করেছেন। শেখ হাসিনা দেশ ছেড়েছেন আরও রক্তপাত ও মৃত্যু না চাওয়ায় শিগগিরই দেশে ফিরবেন বলেও ওই বার্তায় জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান। পদত্যাগ করে হেলিকপ্টারে ভারত পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকেই লোকচক্ষুর আড়ালে তিনি। ছেলে সজীব ওয়াজেদ জয় দফায় দফায় বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিলেও একেবারেই চুপ শেখ হাসিনা। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, প্রায় 1 সপ্তাহ পর নীরবতা ভেঙে সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন শেখ হাসিনা। দাবি করেছেন, সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ ওয়াশিংটনের হাতে তুলে না দেওয়ার কারণেই তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। অন্তর্বর্তী সরকারকে বিদেশি শক্তি দ্বারা ব্যবহৃত না হতে সতর্ক করেন তিনি। শেখ হাসিনার দাবি, দেশে আর রক্তপাত, প্রাণহানি না চাওয়ায় পদত্যাগ করেছেন। ছাত্র সমাজকে তিনি রাজাকার বলেননি, বিকৃত করা হয়েছে তার বক্তব্য। আবারও দেশে ফিরে আসার কথা জানান আওয়ামী লীগ সভাপতি। আওয়ামী লীগের নেতাকর্মীদের আহ্বান জানান মনোবল না হারাতে। ভারতের সংবাদ মাধ্যম প্রচার করলেও বাংলাদেশের গণমাধ্যমে এমন বার্তা পাঠানো হয়নি শেখ হাসিনার পক্ষ থেকে। দ্য প্রিন্ট লিখেছে, আগামী সপ্তাহে তার ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হবার সম্ভাবনা রয়েছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। সেন্ট মার্টিন বা বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রকে দেয়ার কোনো অঙ্গীকার পররাষ্ট্র উপদেষ্টা বা আন্দোলনরত শিক্ষার্থী কেউ করেননি, একথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, দেশের স্বার্থ রক্ষায় সব দেশের সাথেই সুসম্পর্ক বজায় রাখবে অন্তর্বর্তী সরকার। জনজীবনে শৃঙ্খলা ফেরানো ও অর্থনীতি পুনরুদ্ধার সরকারের অগ্রাধিকার। আগামী সেপ্টেম্বর পর্যন্ত কোনো দ্বিপাক্ষিক সফর হচ্ছে না। তৌহিদ হোসেন বলেছেন, গণঅভ্যুত্থানে নিহত প্রকৃত সংখ্যা এখনও চূড়ান্ত হয়নি। প্রাথমিকভাবে 450 জনের তালিকা হয়েছে। সরকারের থাকা 2 সমন্বয়ক নির্ভুলভাবে এটা করবেন। তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ ভারত সরকারের মধ্যে সম্পর্কের সোনালী অধ্যায় থাকলে মানুষে মানুষে ছিল কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। 1-2 দিনের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির বড় ধরনের উন্নতি হবে উল্লেখ করে তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের দায়ে আটক বাংলাদেশিদের মুক্তির জন্য প্রধান উপদেষ্টা দেশটির সরকার প্রধানের সাথে 2-1 দিনের মধ্যেই কথা বলবেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে আমাদের যে সম্পর্ক, সেটা আমরা চেষ্টা করছি যতটুকু স্মুথ করা যায়। আমাকে যতটুকু জানানো হয়েছে যে আমরা সমর্থন কিন্তু অনেকের কাছ থেকেই মানে পজিটিভ ইন্ডিকেশন পাচ্ছি এই সরকারের সাথে কাজ করার জন্য। বিদেশিদের যেসব কনসার্ন বিভিন্ন সময় ব্যক্ত হয়েছে, বস্তুত সেগুলি কিন্তু আমাদেরই কনসার্ন। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। অবশেষে দেশে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তার আগমন ঘিরে নেতাকর্মীদের ভিড় ছিল বিমানবন্দরে। পরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। বলেন, অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত এই বিজয়কে অর্থবহ করে তুলতে হবে।
একক শাসন ও কর্তৃত্ববাদের রাজনীতি যেন দেশে আর ঠাঁই না পায় সেই সংস্কারের আহ্বান জানিয়েছেন সালাউদ্দিন। 9 বছর পর অবশেষে ফিরলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। বিমানবন্দর থেকেই সরাসরি এলেন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে। নিজেই করলেন দোয়া ও মোনাজাত, এরপর কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। যদি আমরা আইনের শাসনে কায়েম করতে পারি, আইনের শাসনের রাষ্ট্র বানাতে পারি, সর্বস্তরের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা স্বাধীনভাবে নিরপেক্ষভাবে যদি কাজ করতে দিতে পারি, তাহলে 18 কোটি মানুষের ঘরে ঘরেই সেটার সুফল যাবে। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, গণতান্ত্রিক কাঠামোর সংস্কার করে প্রকৃত গণতন্ত্র উপহার দিতে হবে জাতিকে। এজন্য মোকাবেলা করতে হবে বহিঃশক্তি ও অভ্যন্তরীণ ষড়যন্ত্র। আমরা বহিঃশত্রুর আক্রমণ থেকে এই দেশকে রক্ষা করব ইনশাআল্লাহ। আভ্যন্তরীণ ষড়যন্ত্রকারীদের কাছ থেকে যাতে এই রাষ্ট্র হেফাজত থাকে, সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে। কোনো একক রাজত্বের জন্য, একক শাসনের জন্য, কর্তৃত্ববাদের জন্য যারা বাংলাদেশের রাজনীতি করবে, তাদের কোনো জায়গায় এই দেশে হবে না। এর আগে দুপুর 2:30টায় বিএনপির এই নেতা দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দেশে পৌঁছান। নিজ এলাকা কক্সবাজার সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বিমানবন্দরে অভিবাদন জানান সালাউদ্দিন আহমেদকে। অনেক দিন অনেক কান্দাকাটি করছি, বাপ ডাকছি, সারে নাই বাদে অজ্ঞান হয়ে গেছি, নাকে মুখে রক্ত হয়েছে, বাদে আমার হাতিঝিল নিয়ে গেছে, হাতিঝিল নিয়ে বস্তা বইরা খাটতে ফালাই দিব, ভয় দেখায় স্যার কোথায় আছে। আমি যখন গুম হই 14 আন্দোলনের পরে, তখন সালাউদ্দিন ভাই তার 1 মাস পরে ওনাকে নিয়ে যায়। আমি তো জানতাম না যে কাকে নিয়ে আসছে, তবে ওনাদের ব্যস্ততা দেখে আমাদের যারা টেক কেয়ার করতো, তখন আমি বুঝতে পেরেছিলাম সিনিয়র কাউকে নিয়ে আসছে। উনি দীর্ঘ 9 বছর পর ওনার প্রিয় জন্মভূমি স্বাধীন মুক্ত বাংলাদেশে ফিরে আসছে। আমরা সবাই অত্যন্ত আনন্দে উদ্ভাসিত। 2015 সালে টানা অবরোধ কর্মসূচির মধ্যে রাজধানীর উত্তরা থেকে বিএনপির তৎকালীন মুখপাত্র ও যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ নিখোঁজ হন। 62 দিন পর 11ই মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। এরপর অবৈধ অনুপ্রবেশের মামলায় খালাস পেলেও দেশে প্রত্যাবর্তনের নানান জটিলতায় দেশে ফিরতে পারেনি বিএনপির এই নেতা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এলোপাতাড়ি গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ হয়েছে কমপক্ষে 5 জন, আহত হয়েছেন আরও কয়েকজন। অভিযোগ উঠেছে ব্যাংক নিয়ন্ত্রণে নেয়াকে কেন্দ্র করে এই গুলির ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে মতিঝিলে বিক্ষোভ করেছেন ব্যাংকটির কর্মকর্তা কর্মচারীরা। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই অস্থিরতা চলছে ইসলামী ব্যাংকে। 2017 সালে নতুন পর্ষদের তত্ত্বাবধানে যোগদান করা কর্মকর্তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ব্যাংকের অনেক কর্মকর্তা কর্মচারী। এরই মধ্যে কয়েক দফা বিক্ষোভ করেছেন তারা। এরই ধারাবাহিকতায় রোববার সকালে প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। এ সময় অপরপক্ষ প্রধান কার্যালয়ে প্রবেশের চেষ্টা করে, বাধা দিলেই বাধে সংঘর্ষ। এলোপাতাড়ি গুলি চালায় অস্ত্রধারীরা। এতে আহত হয়েছে অন্তত 5 জন। এসালামের ভাড়াটিয়া গুন্ডারা তাদের নেতৃত্বে একটা মিছিল সহ আমাদের ভাইদের উপর গুলি চালায়। মিছিলের সামনে থেকে আমাদের 6 ভাইকে গুলিবিদ্ধ করে এবং তারা মারাত্মকভাবে আহত হয়ে এখন হাসপাতালে আছে। 5 থেকে 6 জন, একজন পিঠে গুলি লাগছে আর বাকি 3-4 জনের হাঁটুতে গুলি লাগছে। এই ব্যাংকটাকে দখল করছে এবং হাজার হাজার কোটি টাকা তারা পাচার করছে। এদেরকে এখান থেকে যেতে হবে, পদত্যাগ করতে হবে। এটা বোর্ড সহ সিনিয়র ম্যানেজমেন্ট যারাই এটার সাথে জড়িত, তাদেরকে এখান থেকে বিদায় নিতে হবে। এ ঘটনার পর মতিঝিল দিলকুশায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন অর্থ এবং স্বরাষ্ট্র উপদেষ্টা। দখল নেওয়ার জন্য মারামারি হয়েছে, কিছুটা পিরিয়ড এখন আছে করেন, কিন্তু আমার কারণে আসলে ভালো হবে না। ভাই আমি পাবলিকও না, আমি পলিটিশিয়ানও না, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফৌজি মানুষ, যা বলবো তাই করব। কোনো কেউই আইনের বাইরে থাকবে না, যে কেউ যদি করে থাকে ইমিডিয়েটলি তাদের আইনত অ্যাকশন নিতে হবে, যেই হোক। অর্থ পাচারে সহযোগিতার অভিযোগ এনে ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগ দাবি করেছেন কর্মকর্তা কর্মচারীরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
বাচ্চারা তো দেয়ালে আঁকবে, আর দাগ নিয়ে নো টেনশন, কারণ আমি আমার দেয়ালে ব্যবহার করেছি রেইনবো অ্যাক্রোপ্লাস্ট প্লাস্টিক ইমালশন। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক ইমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। আর স্পেশাল অ্যাডিটিভস দেয়ালকে ফাঙ্গাল মুক্ত রাখে বছরের পর বছর। দেয়ালে দাগ নিয়ে নো টেনশন থাকলে রেইনবো অ্যাক্রোপ্লাস্ট ইমালশন। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়ে দ্রুত সিদ্ধান্ত আসবে, তবে এ বিষয়ে খোলামেলা আলোচনা হবে না। দায়িত্বে কোনো আমলা আসবেন নাকি অর্থনীতিবিদ আসবেন সে বিষয়ে স্পষ্ট ধারণা দেননি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তার মতে রুলস অব বিজনেসের অনুযায়ী চলতে পারে বাংলাদেশ ব্যাংক। জানিয়েছেন এটিএম বুথের সেবা স্বাভাবিক করতে কাজ চলছে। এটিএম বুথে টাকা যেন সোনার হরিণ, কার্যত অচল রাজধানীর বেশিরভাগ মেশিন। যেখানে টাকা মিলছে সেখানেও পরিমাণ প্রয়োজনের চেয়ে কম। সারা দেশের 13,000 এটিএম বুথে কম বেশি একই দৃশ্য, ফলে তীব্র হচ্ছে নগদ টাকার সংকট। রোববার সচিবালয়ে এই বিষয়ে সরকারের অবস্থান জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। কর্মকর্তাদের সাথে বৈঠকের পর জানান, বুথের নিরাপত্তার কথা ভেবেই এটিএম মেশিনে টাকা রাখেনি অনেক ব্যাংক, তবে এখন পরিস্থিতি বদলাচ্ছে। টাকা যে নাই তা না, কিন্তু এটা করা হচ্ছে রিসেন্টলি। সিচুয়েশনটা খুব ইসে ছিল, টাকা নিয়ে চলে যাবে এটিএম বুথও তো ভাঙা টাকা হয়েছে, চলে যাবে বা বেশি ক্যাশ টাকা নিয়ে। হ্যাঁ ক্যারি, এটা তো আমি তো জানি বাংলাদেশ ব্যাংকে প্রত্যেকদিন সকালবেলা ব্যাংকাররা তো বড় বড় ট্রাঙ্ক নিয়ে আসে, টাকা পয়সা নিয়ে যাবে, রাস্তায় যাওয়ার পরে তো তার টাকা এসে যাবে। এইগুলো করা হচ্ছে, এগুলো সব নর্মাল। ক্ষমতার পালাবদলে কেন্দ্রীয় ব্যাংকে অস্থিরতা দেখা দিলে পদত্যাগ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তার আগে দায়িত্ব ছাড়েন কয়েকজন ডেপুটি গভর্নর। এরপর থেকেই অভিভাবক ছাড়া চলছে ব্যাংকিং খাত। 2 লাখ টাকার বেশি নগদ তোলা যাবে না, এমন ঘোষণায় তারল্য নিয়ে দুশ্চিন্তা আরও বেড়েছে। তবে অর্থ উপদেষ্টা জানালেন, নতুন গভর্নরের সিদ্ধান্ত আসতে দেরি হবে না। বাংলাদেশ ব্যাংকটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের। এনবিআরসির সরকারি ইস্যু নিয়ে আমরা এখনো ইস্যু না, ওটা তো অন্য ব্যাপার, ওগুলো তারা আমরা পরে দেখবো। অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে গভর্নরগুলো আর হয়তো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বোধে রিজাইন করছে, এগুলো আমরা ইমিডিয়েটলি। মন্ত্রণালয়ের 4 বিভাগের সাথে বৈঠকে কর্মকর্তাদের কোনো কাজ ফেলে না রাখার নির্দেশ দেন নতুন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক সংস্কার না করলে গণঅভ্যুত্থানের সুফল পাবে না মানুষ। তাই রাজনৈতিক দলগুলোকে এক হয়ে একটি চুক্তি বা সনদ করার আহ্বান সুশাসনের জন্য নাগরিক সুজনের। সংগঠনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, সহিংসতার যে পুনরাবৃত্তি দেখা যাচ্ছে, এই অভ্যাসের পরিবর্তন ঘটাতে হবে সবার আগে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে গণ অভ্যুত্থানের সোপান পেরিয়ে প্রতিষ্ঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই অবস্থায় রাষ্ট্র সংস্কারে তাদের করণীয় তা জানাতে সুশাসনের জন্য নাগরিক সুজনের সংবাদ সম্মেলন। এতে সবার আগে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার উপর জোর দেওয়া হয়। দাবি জানানো হয় সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, প্রশাসন ও শিক্ষা ব্যবস্থা সহ মোট 18 ধরনের সংস্কারের। জরুরি ভিত্তিতে করণীয়র ক্ষেত্রে আমরা বলেছি যে দ্রুততার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে এবং নাগরিকদের জীবন সম্পদের নিরাপত্তা বিধানে এবং অবিলম্বে অরাজকতা নিয়ন্ত্রণ সহ আইন শৃঙ্খলা রক্ষার জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে। আর যারা নিহত হয়েছে তাদের তালিকা তৈরি করতে হবে, পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। একটা স্বৈরতান্ত্রিক কাঠামো যেন নির্মাণ না হয়ে যায়। পুরো ওয়েস্টার্ন ডেমোক্রেসি টিকে আছে যে বিশ্ববিদ্যালয় পার্লামেন্টকে, পার্লামেন্ট জুডিশিয়ারিকে, জুডিশিয়ারি আবার হচ্ছে গবেষণা প্রতিষ্ঠানকে, নাগরিক সমাজ, মিডিয়া, প্রত্যেকে চোখে চোখে রাখে। আগে যারা নির্বাচিত হয় সরকারি টাকা খরচ করে তাদেরকে অভিনন্দন জানানো শুরু হয়। এইবারও দেখলাম বিভিন্ন পত্রিকায় লক্ষ লক্ষ টাকা খরচ করে ছবি দিয়ে আজকেও অনেকগুলো অভিনন্দন। এই সংস্কৃতি তো আমরা চাচ্ছি না, এটা একটা পচা, এটা একটা অসভ্যতা। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংস্কার। তা না হলে গণ অভ্যুত্থানের কোনো সুফল মিলবে না। প্রতিহিংসার রাজনীতির সংস্কৃতি এবং একে অপরকে ওই যে ল্যাংমারার রাজনৈতিক সংস্কৃতি, এটা তো ছিল, এটা ভয়াবহ আকার ধারণ করেছিল। এখন আবার আমরা তারই প্রতিফলন দেখতে পাচ্ছি। এই যে সাম্প্রতিক যে সহিংসতা ঘটল এবং এই যে গতকালকে আমরা একটা সহিংস ঘটনা দেখলাম, সেনাবাহিনীর উপর আক্রমণ। সুদূর প্রসারী সংস্কার করতে হবে, গুরুত্বপূর্ণ যে আমূল সংস্কারের উদ্যোগ নিতে হবে। রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে একটা রাজনৈতিক সমঝোতা, যে পলিটিক্যাল সেটেলমেন্ট করতে পারে, যে এইসব ক্ষেত্রে পরিবর্তন দরকার, এইসব ক্ষেত্রে সংস্কার দরকার। বলা হয় 2008 সালেও রাজনৈতিক সংস্কারের ইশতেহার দিয়েছিল আওয়ামী লীগ। সেগুলোর কিছুই বাস্তবায়ন করেনি দলটি। তার জন্যই তাদের এমন পরিণতি বলে উল্লেখ করেন সুজন সম্পাদক।
মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। মানবিক রাষ্ট্র তৈরির একটা সুযোগ তৈরি হয়েছে। নতুন সরকারকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। দুপুরে শহীদ মিনারে আয়োজিত মায়ের ডাক সংগঠনের মানববন্ধনে কথা বলেছেন তিনি। এ সময় বক্তারা কমিশন গঠন করে গুমকৃত ব্যক্তিদের তালিকা করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছেন। একই সাথে গুমের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়। তারা বলেন, গুমের শিকার পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে। ব্যক্তি এবং পরিবার রয়েছে, তাদেরকে রাষ্ট্র কর্তৃক অবশ্যই ক্ষতিপূরণ প্রদান করতে হবে। তারা এখন কোথায় আছে, কেমন ভাবে আছে, এই 23টা গোপন কারাগারের বাইরে কোথায় আছে সেটাও আমাদের জানতে হবে। আজকের দাবিগুলো জোরপূর্বক গুমের শিকার সকল ব্যক্তিকে আয়না ঘরের মতো বন্দিশালা সমূহ থেকে নিঃশর্ত মুক্ত করা। দেশটা একটা গণতান্ত্রিক দেশ বানাতে চাই, একটা কল্যাণধর্মী দেশ বানাতে চাই, একটা মানবিক রাষ্ট্র বানাতে চাই, আর এই সব কিছু মিলে একটা নতুন বাংলাদেশ করতে চাই। পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য সাকিব আল হাসানকে রেখে 16 সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে জাতীয় দল। অধিনায়ক নাজমুল শান্ত সহ দলের বাকি সদস্যরা হলেন মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও খালেদ আহমেদ। ইতিমধ্যে মমিনুল ও মুশফিক এ দলের সাথে পাকিস্তানে গিয়েছেন। সাকিব কানাডা থেকে সরাসরি আসবেন পাকিস্তানে। 21 আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট।